ধানের শীষে 50, দাঁড়িপাল্লায় পড়েছে 32% ভোট। এদিকে নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে। অন্যদিকে জুলাই জাদুঘরে ঢুকতে হবে 5 গুণ বেশি টাকা দিয়ে। এবং কি ঘটেছিল হাতিয়ায়? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিত বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে প্রায় 4.25 কোটি এবং যা প্রদত্ত ভোটেরও 49.97%। ধানের শীষ প্রতীকের লড়াই করে 291 জয় ও ভোট পেয়েছেন। ইতিমধ্যে দলটি 209 আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার দাঁড়িপাল্লায় ভোট পেয়েছেন 2.25 কোটির বেশি, যা 31.76%। আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। সংসদ ও গণভোট হয়েছে বৃহস্পতিবার। এই 3 দিন পর গতকাল রবিবার নির্বাচন কমিশনের সচিবালয়ে ভোটের এই হিসাব প্রকাশ করা হয়। এদিকে সংসদ ও গণভোটের হার ভোটের পরদিন শুক্রবার দল ভিত্তিক ফল ও ভোটের হার তুলে ধরে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, সংসদ নির্বাচনে ভোটের হার 59.44% এবং আর গণভোট করেছে 60.26%। 50টি দল ভোটে অংশ নিলেও 297 আসনে মাত্র 60টি দল জয় হয়েছে। এদিকে বিএনপি জামায়াত গণভোট ব্যাংকে রয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিমের গণমাধ্যমকে বলেন, বিএনপি ফলটা কাঙ্ক্ষিত ছিল, আবার জামায়াত রেকর্ড আসন পেয়েছেন। তিনি বলেন, বিগত সরকারের সময় নিষ্ক্রিয় হওয়ার এই জনগণের সহানুভূতি পাওয়ার দুটি দলের ভোট ব্যাংক হিসেবে বিবৃত। আওয়ামী লীগ নির্বাহী ও নির্বাচনে ভোটের হার 60% হলেও তার গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গেল 3 মাসের অনিয়মিত তদন্ত গঠন ও কমিশনের তদন্ত আব্দুল আলীর এবার বিএনপি ও জামায়াতের ভোট বাড়ায় যুক্তি তুলে ধরে বলেন, একের নেতার বিরুদ্ধে কয়েকশো করে মামলা, বিগত সময়ে অত্যাচার অবিচার, তাতে বিএনপির প্রতি মানুষের সহমর্মিতা বাড়িয়ে দিয়েছিল। এদিকে বিএনপি বিভিন্ন সময়ে দলটি ভাঙার চেষ্টা করেও সম্ভব হয়নি। প্রবাসী থেকে দল পরিচালনার মূল দায়িত্ব তারেক রহমানকে পালন করতে হয়েছে। এছাড়াও নানান বিষয়ে খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা, নানান চাপ প্রত্যাখ্যান করার মতো বিষয় ভোটারও ইতিবাচক হিসেবে বিবেচন বলেও মনে করেন এই বিষয়টি। জামায়াতে ইসলামী ভোট বাড়ার প্রসঙ্গে টেনে তিনি বলেন, গেল সরকারের আমলে একটি নির্দিষ্ট করা হলো, তাদের নিবন্ধন বাতিল করা হলো। এটাও বাংলাদেশে অনেক মানুষ ভালোভাবে নেয়নি। তারা এভাবে আমরা দেখতে পেলাম এই নির্বাচন, কারণ জামায়াত 191 সালে নির্বাচনের সর্বোচ্চ আসনটি 18 আসন পেয়ে চেয়েছিল। এবার ভোট ছাড়িয়ে রেকর্ড সংখ্যা 68টি আসনে তারা বিজয় হয়েছেন। এখানে দুটো দলই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেই হিসাবে এ সংখ্যা কম বেশি হতে পারে। বর্তমান সংসদে সংরক্ষিত নারী আসন পেয়েছে 50টি, সেটি ক্রমে 100টিতে উন্নতি করার প্রস্তাব রয়েছে। জুলাই সনদ অনুযায়ী উচ্চ কক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ থেকে 5 বছর। তবে কোনো কারণে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ বিপুল হয়ে থাকবে। এদিকে জামায়াতে ইসলামী আমির ঘোষণা দিয়ে বলেছিলেন, আগামীতে আমাদের একজন যদি এমপি হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের বাড়িতে চড়বেন না। এদিকে গণমাধ্যম প্রকাশিত তথ্য মতে এবারে নির্বাচনে বিএনপির 83% প্রার্থী কোটিপতি, 100 কোটি 7 জন, অর্থাৎ ধরে নেওয়া বিএনপি প্রায় সকল এমপিটাই এই কোটিপতি বা তার কাছাকাছি। নির্বাচনের ফলনামা অনুযায়ী এনসিপির হান্নান মাহমুদের সম্পদের পরিমাণ প্রায় 98,40,000, মানে প্রায় কোটিপতি। নাহিদের সম্পদের পরিমাণ 32,16,122 টাকা। এদিকে হাসনাত আবদুল্লাহ সম্পদের পরিমাণ প্রায় 50 লাখ টাকা। এবারে নির্বাচন হয়েছে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন এবং ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায়, একথা বলে কিন্তু দলটি তার জনসমক্ষে প্রতিশ্রুতি অঙ্গীকার রয়েছেন। তাই দেশের গরিব বঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠাজিত সম্পর্কে বিবেচনা রেখে এবারের বিকল্পিত সম্পদের প্রতিদ্বন্দ্বীকারী এই 3 দলের এমপিরাও সরকারি প্লট বা বিনা ট্যাক্সের বাড়ি কিনবেন না এবং প্রচারিত এমপি প্রান্ত ও লুটতন্ত্রের বিদায় নিয়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবেন, এমনটাই জমজমে প্রবেশ প্রত্যাশা। নতুন সংসদ যারা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে। এদিকে জাতীয় জাদুঘরে টিকিটের তুলনায় 5 গুণ বেশি টাকা দিয়ে টিকিট কিনে ঢুকতে হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী জাদুঘরে ঢুকতে বাংলাদেশি দর্শকের জনপ্রতি 100 টাকা ও শিশুদের 50 টাকার টিকিট কিনতে হবে। বর্তমান বাংলা জাতীয় জাদুঘরে প্রবেশ মূল্য জনপ্রিয় এবং 20 টাকা, যা শিশুদের ক্ষেত্রে 10 টাকা। গত 10ই ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রবেশ টিকিট প্রস্তাব করে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে প্রবেশ ফি জাতীয় জাদুঘরের তুলনায় 5 গুণ বেশি। এত বেশি টাকার টিকিটের মূল্য প্রস্তাব করা যৌক্তিক হয়নি, ফলে এই সাধারণ দর্শনীয় আগ্রহ কমে যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে জুলাই আন্দোলন থেকে গঠিত রাজনৈতিক দল এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য আহ্বায়ক ও সহশিক্ষা সম্পাদক মাহবুব আলম বাংলাদেশ
প্রতিদিনকে বলেন, জুলাই অভ্যন্তরীণ স্মৃতি সম্পর্কে ধারণা মানুষের আজও বেশি ধারণা নিতে প্রবেশ কি পুরোপুরি ফ্রি করে দেওয়া উচিত ছিল, তা না করে জাতীয় জাদুঘরের তুলনায় বেশি ফি করা কোনোভাবে উচিত হয়নি। প্রবেশ করে বিষয়টি নিয়ে তাদের পার্টির সঙ্গে আলোচনা করে ফল জানান এনসিপি নেতা। শুধু বেশি নয়, জুলাই গণ অভ্যন্তরীণ স্মৃতি জাদুঘর দেখতে বিদেশি নাগরিকদের জন্য কয়েক গুণ বেশি ফি প্রস্তাব করা হয়েছে। পার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 500 টাকা এবং অন্য বিদেশি নাগরিকদের জন্য 2000 টাকার টিকিটের মূল প্রস্তাব করা হয়েছে। বর্তমান বাংলাদেশি জাদুঘরের সার্কভুক্ত দেশের নাগরিকদের 300 টাকা, অন্যান্য বিদেশি টিকিটের মূল্য 500 টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রপাত বলছে, গত 13 নভেম্বর জুলাই গণ অভ্যন্তরের স্মৃতি জাদুঘরে অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়। এই অধ্যাদেশের ধারা 3 জানুয়ারি অনুযায়ী এটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। এর ফলে সংস্থাটি প্রযোজনা প্রদর্শন টিকিটের মূল্য যা প্রস্তাব করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যে প্রস্তাবটিতে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছেন, সূত্রগুলো তার জানায়, গত 3 ফেব্রুয়ারি 15 সদস্য বিশিষ্ট জুলাই গণ অভ্যন্তরীণ স্মৃতি জাদুঘরে পরিচালনা প্রদর্শন গঠিত হয়। এর 3 দিন পর গত 6 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্মৃতি জাদুঘর প্রবেশ ফি নির্ধারণ করে প্রশাসনিক অনুমোদনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় চিঠি পাঠান। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহকর্মীকে ধর্ষণ করার অভিযোগ নিয়ে ভ্রমজাল তৈরি হয়েছে। স্থায়ী এনসিপির পক্ষ থেকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। তবে পুলিশ বলছে, এই গৃহকর্মী মারামারির সময় আহত হয়ে 2 দফায় হাসপাতালে ভর্তি হন। শেষ দফায় দাবি করা হয় তিনি ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু এই ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ দাবি করেন, এই গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি হাসপাতালে ওই নারীকে দেখতে এসে বলেন, শাপলা কলিকে ভোট দেওয়ার কারণে এই নারী ধর্ষণের শিকার হয়েছে। স্থায়ীয় জানিয়েছেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। একইভাবে বিএনপি নেতারা দাবি করেছেন, এই নারীকে নিয়ে মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন, আমরা চাই আইন ও নিজস্ব গতিকে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক। যদি তদন্তে প্রমাণিত হয় ও রাজনৈতিক সহিংসতা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়, তবে তার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। তিনি বলেন, বাংলাদেশ মদ কালচার, অপপ্রচার এবং চরিত্রহনদের রাজনৈতিক চরিত্র বন্ধ করতে হবে। মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা শুধু রাজনৈতিক অপরাধ নয়, এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এমন অপকৌশল প্রমাণ করলে সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, এনসিপি নেতা হান্নান মাসুদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। এদিকে জানা গেছে, 14 ফেব্রুয়ারি দুপুরে 250 শীর্ষ নোয়াখালীর জেনারেল হাসপাতালে মারামারির ঘটনায় চিকিৎসা নিতে আসতে এই গৃহকর্মী কয়েকজন। এর 3 ঘন্টা পর বিকেল 5টায় এই গৃহকর্মীর পুনরায় হাসপাতালের জরুরি বিভাগে এনে বলেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের কথা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। তাতে জানা যায়, এই স্থানে 2 দফায় মারামারির ঘটনা ঘটে। পুলিশ আরও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি এই নারীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রেও রয়েছে নানান গরমিল। এদিকে এ ব্যাপারে নোয়াখালী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধান ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, একই নারীর 2 দফায় 2 ঘটনা ভর্তির বিষয়টি ধৈর্যজাল তৈরি হয়েছেন। তবে এখন পর্যন্ত এ মামলায় হয়নি এবং নারী শারীরিক পরীক্ষা হয়নি। এর আগে সকাল অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ও নারীকে দেখতে যান।